আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা জাতি হিসেবে কেমন জাতি? আমরা নিজেদেরকে যদি একটু প্রশ্ন করি, আমরা জবাবটা হয়তো পেয়ে যাব। একটা দেশের মানুষ সেই দেশের প্রতি কতটুকু ভালোবাসা দেখাতে হয়, সেই দেশের প্রতি কতটুকু সম্মান দেখাতে হয়, সেই জিনিসটা আমাদের দেশের মানুষরা মনে হয় জানে না। আমরা উপলব্ধি করতে পারি না যে একটা দেশের উন্নতির জন্য, একটা দেশের ভালোর জন্য সেই দেশের প্রতি কতটা মায়া, কতটা ভালোবাসা, কতটা সম্মান দেখানোটা জরুরি। আফগানিস্তানের মতো একটা দেশ, যুদ্ধবিধ্বস্ত একটা দেশ ছিল, যেখানে তালেবানের মতো সন্ত্রাসী গোষ্ঠী বিশ্বের দরবারে যে দেশটাকে তালেবানের দেশ সন্ত্রাসী দেশ হিসাবে পরিচিত করে ধরা হয়েছে, সেই দেশটা বর্তমানে বাংলাদেশের চেয়ে ভালো করছে। তাদের ক্রিকেট গত কয়েক বছরে কত দূর এগিয়ে গেছে। তারা এখন বিশ্বের বড় বড় দলগুলোকে, বড় বড় দেশগুলোকে, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তানকে বলেন, নাকানি চুবানি খাওয়াচ্ছে। এই 2023 বিশ্বকাপে তারা চারটা ম্যাচ জিতে এসেছে, অথচ তারা বাংলাদেশ থেকে প্রায় 10-11 বছর পরে ক্রিকেট খেলা শুরু করেছে। তাদের দেশে একটা ভালো মানের ক্রিকেট স্টেডিয়াম নেই। সেই আফগানিস্তান দলের প্লেয়াররা আইপিএলের মতো খেলায় তাদের কমপক্ষে 6-7 জন, 8 জন, 9 জন, 10 জন প্লেয়ার খেলে, রেগুলারলি খেলে। আর আমাদের বাংলাদেশের এখন বর্তমানে একজন খেলে। এর আগে সাকিব খেলতো, 2জন ছিল টোটাল। এনওসি দেওয়া হয় না আমাদের প্লেয়ারদেরকে, ভালো কথা দেয় না। আসলে হাতে গোনা কয়েকজন আমাদের হয়তো খেলার মতো যোগ্যতা রাখে, তার মধ্যে তাসকিন, মুস্তাফিজ, সাকিবের বাইরে আর কেউ নাই যে আইপিএলে খেলবে। সেই যোগ্যতাই আর কোনো প্লেয়ারদের নাই। এতটাই বাজে আমাদের অবস্থা। আফগানিস্তান দল তাদের বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে। দেখলেন কি অভিনব কায়দায় তাদের জার্সি তারা উন্মোচন করেছে। কত সুন্দর একটা বিজ্ঞাপন, কত সুন্দরভাবে তুলে ধরেছে একটা কালচার, তাদের কালচার, তাদের দেশের এই যে পাহাড় পর্বত, বাচ্চারা যে জামা কাপড় পরে এসে একটা স্টেডিয়ামের ভিতরে ঢুকে ম্যাজিকের মাধ্যমে তাদের জার্সি উদ্বোধন করলো, কত চমৎকার। এগুলো শুধুমাত্র যারা দেশকে ভালোবাসে, দেশের প্রতি যাদের মায়া আছে, দেশের প্রতি যাদের সম্মান প্রদর্শন করতে পারে, তাদের মাথা থেকে এইগুলো আসে। আর আমাদের অবস্থা দেখেন, আমরা বিশ্বকাপের স্কোয়াড জানতে পারলাম কখন? এই বাংলাদেশ দল মাত্র গতকালকে আমেরিকা গেল, আমেরিকার সাথে খেলবে। তার একদিন আগে বা 2 দিন আগে আমাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে অন্যান্য দলগুলো 10-15 দিন আগে, 1 মাস আগে তাদের স্কোয়াড ঘোষণা করে রেখে দিয়েছে। কি লুকোচুরি আমাদের, কি চমক আমাদের! এটা নিয়ে কথা হবে, মানুষ কথা বলবে, তার জন্য স্কোয়াড ঘোষণা করে না। লুকোচুরি। জার্সির তো কোনো খবরই নাই। আমরা কি জার্সি পরে খেলবো? আমাদের কি জার্সি আমাদের এই ওয়ার্ল্ড কাপে খেলা হবে পরে? আমরা জানি না। আমরা এখনও জানিই না যে আমাদের জার্সির রং কি হবে, ডিজাইন কি হবে, কারণ এটা নিয়ে কথা উঠবে। তাই তারা এসব কথার ভিতরে যেতে চায় না, যে মানুষ কথা বলবে। তারা মানুষকে কথা বলতে দিতে চায় না। এই কথাগুলো নেওয়ার মতো মন মানসিকতা, শক্তি তাদের নাই। দেশের মানুষের কি জানতে ইচ্ছা করে না? আমরা আজকে এত বছর ধরে ক্রিকেট খেলি, আমাদের ক্রিকেট প্লেয়িং একটা নেশন, আমরা ক্রিকেট লাভার বাংলাদেশের মানুষ। আমাদের কি ইচ্ছা করে না যে আমাদের দেশ কি জার্সি পরে খেলবে, কোন কোন প্লেয়ার যাচ্ছে ওয়ার্ল্ড কাপে, এগুলো জানার ইচ্ছা আমাদের হয় না? হ্যাঁ, আমরা ভরসা তো করা ছেড়েই দিয়েছি। আমরা ক্রিকেটকে ওয়ার্ল্ড কাপ জিতবো, কোনো টুর্নামেন্ট জিতবো, সে আশা আমরা করি না। অনেক আগেই আমরা এইসব আশা ছেড়ে দিয়েছি। আমাদেরকে আশা করতেও মানা করে দেওয়া হয় যে এত আশা করবেন না। বা কোচ বলে আমরা যদি ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন দেখি, তাহলে আমরা এখনও ঘুমিয়ে আছি। এরকম একটা কোচ আমাদের আছেন। আমাদের প্লেয়ার, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেন যে আশা করতে না। করলাম না, আমরা আশা করি না। আপনার বলতে হবে না, আমরা আশা করি না, এমনিতেই করি না। আমাদের এই আশা করে আমরা যে কতবার আমাদের হৃদয় ভঙ্গ হয়েছে, আমরা যে কতবার কষ্ট পেয়েছি, আর বারবার আমাদের হৃদয় ভাঙতে চাই না আমরা।
আমাদের বিনোদনের খুবই অভাব। আমরা ক্রিকেটটাকে নিয়ে বাঁচি, ক্রিকেটটাকে ভালোবাসি। ক্রিকেট একসময় ছিল আমাদের কাছে অক্সিজেনের মতো, এখন অনেকের কাছেই অক্সিজেন। কিন্তু এখন জিতলো কি হারলো, কার সাথে খেললো, জিম্বাবুয়ের সাথে খেললো না ইংল্যান্ডের সাথে খেললো, কার সাথে খেলে জিতলো, কার সাথে খেলে হারলো, আমরা এগুলো নিয়ে বদার না। আমরা এতটাই ত্যক্ত এবং বিরক্ত হয়ে গেছি। আর আপনারা আমাদের সামনে জার্সি উদ্বোধন করেন না যদি আমরা জার্সি নিয়ে কথা বলি, যদি সেটা খারাপ হয়, এই সাহসটুকু আপনাদের নাই। আমরা যদি দল নিয়ে কথা বলি, বিতর্কিত দল তো, সৌম্য সরকারের মতো প্লেয়ার, লিটন দাসের মতো প্লেয়ার, নাজমুল হোসেন শান্তর মতো প্লেয়ার, যুগ যুগ ধরে এইসব প্লেয়ার আপনাদের পাইপলাইনে থাকে, এদের কোনো বিকল্পই নেই। আমরা একসময় চিন্তা করতাম সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকের বিকল্প আমরা কোথায় পাবো? তারা ফর্মে থাকা প্লেয়ার, তারা ভালো প্লেয়ার, তারা আজকে 10-15 বছর ধরে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে। আমরা তাদের বিকল্প কোথায় খুঁজে পাবো সেই কথা চিন্তা করে তাদের সেই কথা চিন্তা করতে করতে তারা অনেকে অবসরেই চলে গেছে। তারপরে আমরা কাদেরকে পেলাম? সৌম্য সরকারকে পেলাম, লিটন কুমারকে পেলাম, নাজমুল হোসেন শান্তকে পেলাম। এমন সব প্লেয়ার, এত বাজে প্লেয়ার, যেসব বাজে প্লেয়ারেরই এখন আর কোনো বিকল্প নাই। এসব তৈরি হয় আমাদের দেশে। এত এত ক্রিকেটের জন্য অপরচুনিটি, এত স্টেডিয়াম, এত বছর ধরে ক্রিকেট খেলি আমরা, আমাদের এত এত ক্রিকেট ক্লাব আছে, আমরা এত খেলতে পারি, আমাদের বিপিএলের মতো একটা লিগ আছে, অথচ আমাদের দেশে প্লেয়ার তৈরি হয় না। বিসিবির এত কোটি টাকা কিসের মধ্যে খরচ হয়? আফগানিস্তানের মতো দল, তাদের কিসের এত টাকা, তাদের কোথায় এত টাকা, তারা কিভাবে এত ভালো প্লেয়ার বানায়? দেশের প্রতি যদি ভালোবাসা থাকতো তাহলে সব কিছু ঠিক হয়ে যেত। যেই সব জায়গায় যেই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক থাকা দরকার ছিল, অযোগ্য সব লোকে ভরে গেছে। এরা সিস্টেমটাকে এতটা ম্যাসাকার করে ফেলছে, না সিলেকশন বোর্ডের বিকল্প আছে, না কোচের বিকল্প আছে, খারাপের বিকল্প নাই। আমাদের প্লেয়ার, খারাপ খারাপ প্লেয়ারদেরই বিকল্প নাই। আমরা জার্সি দেখতে পারি না, আমরা টিম সম্পর্কে জানতে পারি না, আমরা কথা বলার আমাদের সেই স্বাধীনতাটুকু আমরা পাই না। এটা হচ্ছে অন্যভাবে আমাদের স্বাধীনতা হরণ করা। চোরের মতো গেলেন, একটা টিম বানিয়ে চলে গেলেন। কি খেলবে জানি তো, দেখব কি এমন করে তারা। আশা ছেড়ে দিয়েছি। খেলা দেখার জন্য খেলবো, বিনোদিত হওয়ার জন্য খেলবো, খেলা দেখব শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। কোনো কিছু জয় করে উল্টিয়ে ফেলবে সেই আশা নিয়ে আর বাংলাদেশের খেলা এখন আর দেখি না, দেখবও না। লজ্জা হয় যেখানে আফগানিস্তানের মতো দল, উগান্ডার মতো দল তাদের জার্সি উদ্বোধন করে ফেলে, বিশ্বকে তাক লাগিয়ে দেয়, সেখানে আমরা লজ্জার শিকার হই। সব কিছুতে আমাদের লজ্জা, সব কিছুতে। আমরা আমাদের দেশটাকে নিয়ে গর্ব করে বলার মতো কোনো কিচ্ছু নাই। এসব পদ্মা সেতু, এসব মেট্রো রেল, এসব টানেল, এগুলো বিশ্বের বড় বড় দেশে আরও 100-150 বছর 200 বছর আগে তৈরি হয়ে বসে আছে। আমরা এখন এগুলো নিয়ে খুব গর্ব করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।